দেখ, লাল কিতাব বর্ষফল অনুযায়ী আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, মানুষের যে ট্যুর ট্রাভেল, মানে মানুষের যে ঘুরতে যায়, এটা একটা খুব মারাত্মক জিনিস। কোন বছর ঘুরতে যাওয়া উচিত, কোন বছর ঘুরতে যাওয়া উচিত নয়, কখন শর্ট ট্রাভেল হবে, কখন লং ট্রাভেল হবে, এই জিনিসটা কিন্তু লাল কিতাব একটা ভালো ডিফিনিশন দিয়ে গেছে। কি ডেফিনেশন দিয়ে গেছে? বলছে লাল কিতাবে, কেতু এবং চন্দ্রের পজিশন অনুযায়ী আমরা দেখব তার যাত্রাটা কতটা ভালো হবে না খারাপ। এবার প্রথমে পড়ি। মনে কর কারোর বর্ষফলে প্রথম ঘরে কেতু চলে এলো। কি বলছে? নিশানিয়ান বলছে প্রথম ঘরে যদি কেতু চলে আসে, কোনো যাত্রা হবে না। যদি হয়েও যায়, ইনস্ট্যান্ট বাড়িতে চলে আসতে হবে। বাড়িতে এমন কোনো সমস্যা তৈরি হবে যেখানে তাকে ফেরত ওটা চলে শোনা আসতে গেল হবে। না, ওরা কত নম্বর হাউস বললেন? ফার্স্ট হাউস, লগ্নে, প্রথম অংশে বর্ষফলে যদি কেতু চলে আসে। শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি, শুনছি শুনছি। প্রথম ঘরে যদি কেতু ডিপোজিটেড হয়ে যায় বর্ষফলে, তাহলে তার সে বছর যাত্রা হবে না। যাত্রার প্রস্তুতি হলেও প্রবলেম হবে। বোঝা গেল? বর্ষফলের দ্বিতীয়তে যদি কেতু থাকে, সেই বছর কিন্তু তার প্রচুর উন্নতি হবে। উন্নতি তার পয়সার দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সব দিক থেকে। এবং সেখানে সে যাত্রা করলেও বাড়ির লোকজনকে নিয়ে যাত্রা করবে। যদি যাত্রা করে তো যাত্রা হবে, কিন্তু উন্নতিটা হবে। হতেও পারে, নাও হতে পারে। যাত্রা না করলে না করো, কিন্তু উন্নতি হবে। কেতু যদি কারো সেকেন্ড হাউসে থাকে, মানে কেতুর পজিশনটা বর্ষফলেতে কতটা মারাত্মক, এই জন্যই এই মানে ক্লাসটা ওটা করা। সেকেন্ড না থার্ড বলছেন? সেকেন্ড হাউস বলছি, দ্বিতীয় ঘর। আমি আমি যেটা থার্ড থার্ড শুনছি। থার্ড সেকেন্ড, দ্বিতীয় ঘর, সেকেন্ড। আমি জানি না তুই কেন থার্ড শুনছিস। আবারও বলছি, দ্বিতীয় ঘরে যদি কারোর বর্ষফলে, দ্বিতীয়টাকে তৃতীয় শুনছিস, দ্বিতীয় ঘরে কারোর বর্ষফলে যদি কেতু এসে যায়, সেই বছর তার লাইফে প্রচুর উন্নতি হয়। সেটা ফিনান্সিয়াল গেন হতে পারে, সেটা ম্যারিটারিয়াল গেন হতে পারে, সেটা সংসারের দিক দিয়ে যে কোনো দিক থেকে হতে পারে, কিন্তু সে গেন করবে। এবং সে যদি বাইরে ঘুরতে যায়, খুব ভালো ঘোরা হবে। আর যদি ঘুরতে নাও যায়, তাতেও তার লাইফটা ভালো চলবে। এবার কারোর বর্ষফলে যদি তৃতীয় ঘরে কেতু থাকে, তৃতীয় ঘরে কেতু কি নিচস্থ কেতু, মানে লুপ্ত অবস্থায় থাকে, ও কি করবে? যাত্রা করবে, ভাইদের থেকে দূরে গিয়ে ওর উন্নতি করবে। তৃতীয় ঘর যেহেতু ভাইকে বোঝায়, তৃতীয় ঘর, ওইখানে কি করবে? নিজের ভাইদের থেকে দূরে গিয়ে ওর উন্নতি হবে। এবার দেখ চতুর্থ ঘর। চতুর্থ স্থানে কেতু প্রথমত যাত্রা তো হবে না, কারণ মনে কর বর্ষ বলে কেউ বলছে আমি আমেরিকা যাবো, ফোর্থ হাউসে দেখছিস বর্ষ বলে কেতু বসে গেছে, বলবি যাওয়া হবে না। কোনো না কোনো আড়াআড়ি তার হবেই। এবার এখানে নিশানিয়ানে কি বলছে? বলছে যাত্রা তো হবেই না, হলেও মায়ের কাছ পর্যন্ত, মায়ের পর্যন্ত হবে মানে মায়ের কোনো একটা শরীর খারাপ হবে, তাকে ফিরে আসতে হবে যাত্রা থেকে। মানে যাত্রাটা কমপ্লিট হবে না। পঞ্চম স্থানে বর্ষফলে যদি কেতু থাকে 5 নম্বর ঘরে, সেক্ষেত্রে কিন্তু নিজের শহরের বাইরে যাত্রা করতে পারবে না। কেন পারবে না? পঞ্চম স্থানের অধিপতি কে? সূর্য। কারক কে? বৃহস্পতি। পারবে না যাত্রা করতে। ও যাত্রা করলেও মনে কর শ্যামবাজার থেকে বেহালা অব্দি যাবে, বেহালা থেকে শ্যামবাজার অব্দি আসবে, কিন্তু ওই নিজের শহরের বাইরেও বেরোতে পারবে না। হবে না। ষষ্ঠ ঘর কেতুর ঘর। ষষ্ঠ ঘরে কেতু কারক গ্রহ, ওখানে যদি কেতু বসে যায় বর্ষফলে, যাত্রা অবশ্যই হবে। একদম যাত্রা হবে। সে নিজের হাওয়া জল বদলানোর জন্য এক না একবার যাবেই ঘুরতে। মনে কর পুরী যাচ্ছে, গোয়া যাচ্ছে, কোনো না কোনো জায়গায় সে ঘুরতে যাবে। কারণ ষষ্ঠ ঘরের কারক গ্রহ কে? কেতু। মালিক হচ্ছে বুধ। কেতু এই সপ্তম ঘরে থাকে, নিজের ইচ্ছায় সে যাত্রা করবে না। সপ্তম ঘরে বর্ষ বলে কেতু কারক চলে এলো, নিজের ইচ্ছায় সে যাত্রাটা করবে না। বইয়ের ইচ্ছায়, অন্য কারোর ইচ্ছায় যাত্রা করবে, মানে যাত্রা করতে বাধ্য হবে। যদি না যায়, সপ্তম হাউসের কেতু ওর মরা, মানে ওর মৃতদেহটাকে ওই জায়গায় নিয়ে যাবে। এত মারাত্মক।
মানে কোনো বর্ষফলে দেখছিস কেতু সপ্তম ভাবে কারোর বসে আছে, তার বোম্বে যাওয়ার আছে। ভালো করে শুনবি কথাটা। সে যেতে চাইছে না, ও ভাবছে আমি যাব না, কিন্তু ওর মৃতদেহটা বোম্বে অব্দি যাবে। ওর মৃতদেহটা বোম্বে অব্দি যাবে, কারণ কেতু সেই জায়গাটা তৈরি করবে। কারণ সপ্তম ভাবে কেতু কখনো ভালো ফল দেয় না। আর অষ্টম ঘরে সেম জিনিস, কেতু ভাই যাত্রা করবে, আনন্দ হবে না, নিজের ইচ্ছার বিরুদ্ধে, মানে লোকে জোর করে, মনে কর তোর যাওয়ার ইচ্ছা নেই, তোকে জোর করে যাত্রা করতে নিয়ে যাবে। এবং এটা ততক্ষণ ঘটেই যাবে পুরো বছরে, যতক্ষণ কেতুর যে মেন শত্রু চন্দ্র আর মঙ্গল, মেন শত্রু কেতু, এরা একাদশ ভাবে যদি বিচার করে থাকে, এরা একাদশ ভাব থেকে যদি সরে যায় কোনো অসুবিধা নেই। যদি একাদশ ভাবে থাকে, ওর এই জিনিসটা কিন্তু লুপের মতন কন্টিনিউ করবে। এবার কেতু মনে কর নবম ঘরে বসে আছে, কেতু নবম ঘরে কি উচ্চে থাকে, সোজা কথা। যাত্রা হলে খুব ভালো যাত্রা হবে, যেখানে যাত্রা করবে খুব ভালো জায়গায় যাবে, খুশি খুশি নিজের বাড়িতে ফিরবে। মনে কর বাইরে চাকরি করে, খুব ভালো তার পরিণাম হবে, সন্তান সবাইকে নিয়ে সে খুশি থাকবে, মানে সর্বদা সুখকর শুভ যাত্রা তার হবে। দশম ঘরে যদি কেতু থাকে, এবার দশম ঘরের মালিককে শনি নিজে, দশম ঘরের কারককে শনি নিজে। শনি যদি দশম ঘরে শুভ থাকে, তাহলে ওই যাত্রা বা ওই সময়টা তার জন্য সুখকর হবে। আর কারো শনি যদি কোনো পাপগ্রহ বা তার কোনো শত্রু গ্রহ পীড়িত থাকা, মানে কি? পীড়িত থাকা মানে হচ্ছে, সে যদি, শনি যদি পীড়িত থাকে ওই ঘরটাতে, তাহলে কিন্তু দশম ঘরের কেতু সেইটাকে আরো অশুভ ফল দেবে। এবার একাদশ ঘরে কেতু একাদশে থাকলে নিজের যাত্রা নিজের হিসেবেই থাকবে না। মনে কর তোর বাড়িতে তুই পুরী যাবি, তোর নিজের কোনো নির্ণয়ই নেই, ঠিক আছে? মনে কর তোর নিজের নির্ণয়, তুই ভেবেছিস আমি পুরী যাবো, অন্য লোকের কথা তোকে পুরী যেতে বলে তোকে গোয়া পাঠিয়ে দিল। এইরকম ধরনের জিনিস হবে একাদশ করে যদি কেতু থাকে বর্ষ করে। দ্বাদশ ভাবে কেতু থাকলে, যেহেতু রাহুর ঘর, সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবি, ভালো ঘুরে আনন্দ লাভ করতে পারবি। যাত্রা যদি হয় খুব ভালো, সেটাও ভালো হবে। যদি যাত্রা নাও হয়, সে বছর যদি কোথাও ঘুরতে নাও যাস, তাতেও তোর লাইফটা ভালো কাটবে। তার মানে মোদ্দা কথা কি বোঝালো? মোদ্দা সামারি গোদা বাংলায় বলে, কেতুর পজিশন বর্ষফলে যে ঘরে আছে, সেই অনুযায়ী তার ভাগ্যে যাত্রা। কারণ কেতু কি চলমান গ্রহ। কালকের ভিডিও যারা দেখেছিস, বারবার বলেছি কেতু হচ্ছে চলমান গ্রহ। তো কেতু সবসময় একটা লোককে না আনস্টেবল পজিশনে রাখে, চলতে থাকে। এক একটা ঘরে যখন বসছে, ঘরের যে মালিক বা ঘরের যে কারক, তার সাথে তার কেমন সম্পর্ক, এইটা কিন্তু এখানে ডিফাইন করবে। এটা খুব ভাইটাল জিনিস। কেন লাল কিতাবে এত সুন্দরভাবে এটার বর্ণনা করেছে, যে কেতুর যাত্রার ফলটা কেমন হবে। আমি আমেরিকা যাব, তোর কাছে কেউ এসে বলতো তোকে কেতুকে দেখতে হবে, সেই বছরে কেতু কোথায় বসে আছে, সে আমেরিকা যাবে, তার মায়ের শরীর খারাপ হবে, চতুর্থ ঘরে কেতু বসে আছে, ফিরে আসতে হবে, তার যাওয়াটা কমপ্লিট হবে না। বোঝা গেছে এইটুকুনি? এই জিনিসটা বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 হ্যাঁ, বোঝা গেছে খুব ভালোভাবে। বোঝা গেছে। হ্যাঁ এইবার হ্যাঁ। এতদিন যেটা পড়াইনি, মাঙ্গলিক দোষের একটা জেনারেল রেমেডি বলে দিয়েছি, যে ভাই মঙ্গলবার দিন মধুর শিশি নিয়ে যাবে, তার মধ্যে সিঁদুর মিশিয়ে নেবে, সূর্যাস্ত হওয়ার আগে ওই মিশ্রণটাকে কোনো নদী বা প্রবাহিত জলে তোমাকে এ করে আসতে হবে, পুকুরে বা ডোবাতে করলে হবে না। এটাই এটা কি বলে ওয়ান দিয়েছি। টাইম? ওয়ান টাইম, ওয়ান টাইম, যেটা মাঙ্গলিকের ক্ষেত্রে আমি বলেছিলাম। এবার একটু চেঞ্জ করে দিচ্ছি জিনিসটাকে। কেন আমি বলেছিলাম রেমেডির ক্লাস কিন্তু আমি করাবো। লাল কিতাব মানেই হচ্ছে রেমেডি, লাল কিতাব মানেই হচ্ছে টোটকা, লাল কিতাব মানেই হচ্ছে কিভাবে আমি জায়গাটা থেকে বেরোবো। এইবার আজকে যে ছকটা দিচ্ছি, এইবার দেখ, মঙ্গলিক কোনো মানুষ কখন হয়, মাঙ্গলিক কখন হয় কোনো মানুষ, যাদের প্রথম ঘরে মঙ্গল আছে, বা লগ্নে মঙ্গল আছে, চতুর্থ ঘরে মঙ্গল আছে, সপ্তমে মঙ্গল আছে, অষ্টমে মঙ্গল আছে, দ্বাদশে মঙ্গল আছে। এবার আমাকে দেখতে হবে লগ্নটা তার কি। কি বললাম, আমাদের প্রত্যেকের লগ্ন আলাদা তো, নাকি এক?
আমার যেমন বৃষ লগ্ন, তোর মেষ লগ্ন হতে পারে। এবার লগ্ন অনুযায়ী আমি দেবো। এই দিকটা হচ্ছে যার যা লগ্ন দেওয়া আছে, এই দিকটাতে হ্যাঁ লগ্ন দেওয়া আছে, কার কি লগ্ন, হ্যাঁ তার হ্যাঁ মতো হ্যাঁ হ্যাঁ কিভাবে কাটাবো। প্রথম ঘরে যদি মেষ রাশি থাকে, 7, 6, 12, 13, 7, 6, 12, 13 মানে হচ্ছে নিজের কাছে নির্মল রাখুন, রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন, 12 মানে হচ্ছে বাঁদরকে খেতে দিন, মিষ্টি তন্দুরি রুটি ঘুগনি খেতে, এই 4টে কাজ তাকে করতে হয় মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। বুঝে গেছিস? বোঝা গেল? আপনার ব্যাক সাইডে সাউন্ড আসছে। আমার ব্যাক সাইডে কোনো সাউন্ডই চলছে না। আমার ব্যাক সাইডে কোনো সাউন্ডই চলছে না। আবারও বলছি, আমরা এতদিন যখন বিচার করেছি, নর্মাল জেনারেল বিচার করেছি, শোনা যাচ্ছে তো নর্মাল জেনারেল বিচারটা? হ্যাঁ, পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে। নর্মাল জেনারেল বিচারে আমরা বলেছিলাম যে মধুর সাথে সিঁদুর মিশিয়ে দান করো, জলের মধ্যে গিয়ে ওটাকে দান করে দাও। একবারই করতে হবে লাইফে, মঙ্গলবার দিন করতে হবে, সূর্যাস্তের আগে করতে হবে। এবার একটু চেঞ্জ করে দিলাম, কারণ তুই এখন প্রেডিকশন দিবি কাউকে, যখন প্রেডিকশন দিবি সে তো পয়সা দিবি, তুই তো পয়সা দিবি তার থেকে ইমিডিয়েটলি সলিউশন চাই। সবার প্রথম খাতায় নোট হবে কোন লগ্নের জাতক, কি নোট হবে, কোন লগ্নের জাতক। বোঝা গেল? এবার লগ্ন অনুযায়ী এখানে রেমেডি লেখা আছে। হুম হুম মনে কর মেষ লগ্নের কোনো মাল এলো, তার প্রথম ঘরে আছে মঙ্গল, তাকে 7, 6, 12, 13, 7, 6, 12, 13 মানে কি, নিজের কাছে নাল নুমাল রাখুন, রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন, বাঁদরকে খেতে দিন, মিষ্টি তন্দুরি রুটি খেতে দিন। যদি দ্বিতীয় ঘরে তাকে কি করতে হবে, দ্বিতীয় 14 ঘরে থাকে 10, 12, 18, 10 কি বলছে, রূপার চুড়িতে তামার পেরেক লাগিয়ে পড়ুন। 13 কি বলছে, মিষ্টি তন্দুরি রুটি কুকুরকে খেতে দিন। 18 কি বলছে, বাড়িতে চাকর রাখুন, মানে বাড়িতে তোকে মেড রাখতে হবে। এগুলো এইভাবে বিচার করে এবার স্টার্ট কর। আমার আজকের ক্লাসে যে দুটো ভয়ানক জিনিস বোঝালাম, একটাই কারণ ছিল, এগুলো প্রথম কথা কেউ বলবে না। নাম্বার ওয়ান, এই যে রেমেডি গুলো, এগুলোই কিন্তু মেন রেমেডি লাল কিতাব, এগুলোই হচ্ছে মেন রেমেডি। কেন? এই রেমেডি গুলো না করলে কিন্তু তোরা মানুষকে ফল দিতে পারবি না। কারণ জেনারেল রেমেডির ফল পেতে মানুষকে সময় লাগে, আর এখনকার মানুষের এত ধৈর্য নেই তোকে সময় দিয়ে তারা শুনবে। এতটুকুনি বোঝা গেছে কি বলতে চেয়েছি? কেউ তোর হ্যাঁ 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 মাঙ্গলিক, তার লগ্নটা কি আগে বিচার করবো, কি দেখবো প্রথমে, লগ্ন, তারপর কোন ঘরে বসে আছে, মাঙ্গলিক তো কত নম্বর ঘরে বসে আছে, দিয়ে তাকে রেমেডিটা বলে দেবো, এই রেমেডি গুলো করুন। ইজি করে দিলাম জিনিসটাকে, জিনিসটা ইজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজি ইজি হয়ে গেল। কেতু কোন ঘরে বসে আছে, যাতে আমি আমেরিকা যাব যাব জিজ্ঞাসা করবে লোকে, আমার চাকরি এসছে যাব, তাকে তুই কিভাবে বলবি? তো আমি কি বলেছিলাম? আচ্ছা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বলছি, কেতু মানে ঘুরতে যাওয়াটা কি ডিটাচমেন্ট ফ্যামিলি থেকে? হ্যাঁ নিশ্চয়ই ডিট্যাচমেন্ট। তুমি যখন না, নিজের ওটাই জিজ্ঞাসা করছি, নাহলে কেতুকে কেন ধরছি আমরা? তাহলে তো সেটা ডিট্যাচমেন্ট, ডিট্যাচমেন্ট ফ্রম ইওর ওন পার্সনস, মানে যেটা তোমার ফ্যামিলির লোক, ডিট্যাচমেন্ট নয়, তার সঙ্গে তুমি যাচ্ছ। আমাদের তো চাকরির সূত্রে অনেকে বাইরে যেতে হয়, তাদের তো কেতুর প্রশ্নগুলো আসে, যে কেউ দুবাইতে আছে পরবাসী, মানে পরদেশি, সে হয়তো স্বদেশী হতে চাইছে, বাড়িতে ফিরতে চাইছে, সেই বছরটা তার কাছে কি শুভ, সে কি এখন বাড়িতে আসবে, সেটাও তোকে দেখতে হবে, এই বিচারটা কিন্তু দরকার। সব থেকে বড় জিনিস এখানে একটা জিনিস তোদের মাথায় রাখতে হবে, এখন কিন্তু যে ক্লাসগুলো আমি লাল কিতাবের করাবো, এগুলো প্রচন্ড ভাইটাল ক্লাস। কেন? এখনকার নোটস এর মধ্যেই টোটাল প্রেডিকশনটা জুড়ানো আছে। আগে পড়িয়েছি শেখার জন্য, এখন পড়াচ্ছি এফেক্ট দেওয়ার জন্য। তোকে যে পয়সা দিয়ে দেখবে লোকে, তুই যদি তাকে এফেক্টই না দিতে পারিস, এই যে ছক, মনে কর আমার বৃশ্চিক রাশি, রাশি আমার বৃশ্চিক, আমার 12 নম্বর ঘরে মঙ্গল আছে, আমাকে বলে দিয়েছে 1, 9, 11 আমি মাঙ্গলিক। 1 নম্বর মানে কি, হনুমান চল্লিশা পাঠ করতে হবে,
নম্বর মানে কি, পলা তামা বা সোনা দিয়ে বাঁধিয়ে ধারণ করুন। আর আর কি বলেছে, বৃশ্চিক রাশিতে 11 নম্বর, 11 নম্বর কি আছে দেখ, রূপার চুড়িতে লাল রং করে স্ত্রীকে পড়া। এই তিনটে জিনিস আমাকে মাঙ্গলিক দোষের জন্য করতেই হবে, জেনারেল রেমেডির পাশাপাশি, যদি আমি সেইটাকে, তার বাজে এফেক্টটাকে কমাতে চাই। বোঝা গেল? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বল। বলছি একটা অন্য কোশ্চেন, এরই কোশ্চেন, অন্য টাইপের। বলছি এ টিমের তো চারখানা প্ল্যানেট, ঠিক আছে? কি? তো হ্যালো, হ্যাঁ বল। এ টিমের তো হ্যাঁ, এই চারটে টিমের প্ল্যানেট। চারটে প্ল্যান, সূর্য, ওই এ টিমের চন্দ্র, চারখানা, মঙ্গল, এ, হ্যাঁ শুক্র। হ্যাঁ, সানমুন মার্স জুপিটার, এই তো সানমুন মার্স জুপিটার, যাই হোক। বলছি এই চারটে প্ল্যানেটকেই আমি সোনা কমন জিনিস, মানে আমি সোনা দিয়ে পড়তেই পারি চারটেকে, তাই তো? হ্যাঁ। এ টিমের সোনা, বি টিম রূপো, তাই তো? হুম। রূপো, সি লোহা। টিম তাহলে কি হবে? আর সি টিম কেন, রাহু কি এ দিয়ে গমেত কি লোহা দিয়ে পাওয়া যায়? পড়া যায়, তামা দিয়েও পড়া যায়। আর 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 রাহু তো সি এই টিম, যে পুরোটাই করার দরকার ছিল। রাহু তো মেশিনারির, মানে কি বলবো, ও তো এজেন্ট। শনিকে যখনই প্রবলেমে পড়বে, রাহু নিজে প্রবলেমে পড়ে যাবে। বলছিলাম যে মার্কারিকে অনলি রূপো। মার্কারিকে, মানে কি বললাম, সব থেকে বেবাফা। ওকে সোনা দিয়েও পড়া যায়, ওকে রূপো দিয়েও পড়া যায়, ওকে পঞ্চতত্ত্ব ওই দিয়ে। জন্য আচ্ছা, মানে সবকিছু চলবে। ওর ক্ষেত্রে সবকিছু চলবে, কিন্তু ওর ওই বুধের ভেদ, যে ক্লাসটা করিয়েছিলাম, বুধের ভেদটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা। প্রত্যেকটা ক্লাসের হুম, সঙ্গে প্রত্যেকটা জিনিস এখানে লিঙ্কেজ আছে। পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। লাল কিতাবে তো ইজি জিনিস নয় বাবা। এখন লাল কিতাবে যে পজিশন গুলো আমি দেবো, ওগুলো মারাত্মক মারাত্মক জিনিস দেবো। কারণ প্রেডিকশন যখন দিতে বসবি লোককে, সে তারা চুপচাপ বসে তোর কাছে প্রেডিকশনটা সে শুনতে এসছে। সে মনে করে নে সে 10 জায়গায় ঘেঁটে এসছে, তার রাজযোগ আছে, তার কেন যোগ তৈরি হচ্ছে না। কেউ বলে দিল তোমার বিদেশ যাত্রা আছে এবছর, বিদেশ যাত্রা করতে যাবে, কেতু সালা ওখানে 4 নম্বর ঘরে বসে আছে, বিদেশে যাত্রা করলো, মায়ের শরীর খারাপ, টুক করে বাড়ি ফিরে চলে এলো। এইখানটায় ডিফারেন্সটা তৈরি হয়। এবার বুঝাতে পারলাম? এইখানটায় অন্য জ্যোতিষীদের সাথে তোদের হুম, ডিফারেন্সটা তৈরি হবে। হুম, হুম, এবার একটা সেকেন্ড একটু, মানে আমাকে একটা সেকেন্ড, একটু আমি ব্রেক নিচ্ছি 1 সেকেন্ডের জন্য, আমি এসে হুম, পড়াচ্ছি। হুম, হুম, হুম। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখ, একটা জিনিস লাল কিতাবে কেন এত সূত্র বলেছে, সবার আগে একটা জিনিস বলছে, সবার জন্য সবকিছু রেমেডি কিন্তু কাজ করবে না। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস।
18খানা রেমেডি পণ্ডিতজি দিয়েছেন ঘরের বিচারে, রাশির বিচারে, মানে যার যেটা লগ্ন। আবার রাশি দিয়ে গুলিয়ে ফেলবি না, বারবার বলে দিচ্ছি। বৃশ্চিক রাশি, বিষ লগ্ন, লগ্নের বিচারে। কেন? লাল কিতাব তৈরি হয়েছে লগ্নের উপর ভিত্তি করে। মেষ লগ্নকে প্রথম ঘর ধরে তাহলে পুরো জিনিসটা, মানে লাল কিতাবের যত সূত্র এসছে মেষ লগ্নকে প্রথম ঘর ধরে হয়েছে। তোর লগ্ন কি জিৎ? তোর লগ্ন কি? সিংহ। সিংহ। লিও লিও। তুই কি মাঙ্গলিক? সেকেন্ডে সেকেন্ডে। সেকেন্ড, সেকেন্ডে আছে। তো সেকেন্ডে লাল কিতাবে কিছু বলা নেই, তার মানে তুই জেনে নেবে। না। লাল কিতাব বলেছে 1 4 7 8 10 12। তো তোর এখান থেকে কিছু করার দরকার নেই, তুই সেকেন্ড হাউসের মাঙ্গলিকের যেটা জেনারেল রেমেডি আছে লাল কিতাবে সেটাই করবি। এই যে লগ্নটাকে ডিফাইন করে দেওয়া, এটার কারণ আছে। নইলে 18টা কেউ করে ফেললো, তার তো এফেক্ট করবে রে ভাই। এর সব থেকে বড় কারণ, এবার তুই প্রশ্নটা এটা করতে পারিস, স্যার এইগুলো কেন করতে বলছেন, ওটা একমাত্র পণ্ডিতজি রূপচাঁদ যোশী জানে, আর কেউ জানে না। উনি ছাড়া কেউ জানেন না উনি কেন এই রেমেডি গুলো দিয়ে গেছেন। আজ অব্দি কোনো অ্যাস্ট্রোলজার বার করতে পারেনি। উনি এতটাই পড়াশোনা করেছেন এটার উপরে, আমি পর্যন্ত বার করতে পারিনি কেন এই দানগুলো উনি বলেছেন করতে। আমি এটা নিয়ে কিন্তু অনেক রিসার্চ চালিয়েছি লাইফে। কেন 7 নম্বর পয়েন্টটা করব, কেন 6 নম্বরটা করব, কেন 12 13টা করব প্রথম ঘরে যদি মাং করি। আমি তো 1 2 3 বিশাল, আমার কাছে 18টা রেমেডি আছে, 18টার মধ্যে অন্য কেন করবো, এইগুলো কেন করবো। উনি যখন এই রেমেডি গুলো দিয়েছেন তার মানে বুঝতে হবে উনি তোর ছকটাকে এত সুন্দরভাবে অ্যানালিসিস করে নিয়েছেন বাদ বাকি রেমেডি গুলো লোককে দিয়ে, যে বাদ বাকি রেমেডি করলে তোর এফেক্ট করে যাবে। বোঝা গেল লজিকটা? না না, আমার প্রশ্ন হচ্ছে উনি তো জিনিসটা লেখেননি। উনি তো জিনিসটাকে ভার্সানটাকে তো ইয়ে করেছে, উনি ল্যাঙ্গুয়েজটাকে কিছু অনেক চেঞ্জেস জিনিস করেছে। যেমন লেখেননি, উনি অনেক জিনিস নিজের থেকে রিসার্চ করে অনেক জিনিস ইমপ্লিমেন্ট করে গেছেন। 1939-এর উনি প্রথম যে লাল কিতাবটা লেখেন ওটা রাবণ সংহিতা থেকে উনি লেখেন। 41-এর পর যতগুলো বই ওনার বেরিয়েছে, টোটাল 5টা বই বেরিয়েছে, যার একটা টোটাল খণ্ড আছে 3টে ভলিউমে, হিন্দিতে আছে পণ্ডিতজির খণ্ড। তার দাম হচ্ছে নিয়ার অ্যাবাউট 8,000 টাকা বইটা। 3টে ভাগে আছে, এই বিশাল বড় মোটা, তাকে পুঁথি বলবি না কি বলবি সে তোর ব্যাপার। 3টে মোটা মোটা বই। ওই ওই বইটা দেখলে কেউ কিছু বুঝতে পারবে? ওই বইটাকে বারবার পড়তে হবে, কেউ কি বুঝতে পারবে না পারবে এটা তো পড়ে, যে জানে না তার কাছে ওটা মানে হাসির ব্যাপার। তাহলে 8,000 টাকা দাম, ওটাই বলছি। আট হাজার নাই টাকা বুঝতে দাম পারলো ভাই, তাহলে। যারা লিখেছে তারা বানিয়েছে, উনি তো বানাননি, উনি খাতায় লিখে দিয়ে গেছেন। উনি কি বানিয়ে গেছেন? মনে কর আমি একটা জিনিস, একটা নোট ডাউন তোদেরকে নোটস দিচ্ছি, তুই কিছু বুঝে, কারণ প্রফেসর আরজি রাও তো তাই করে গেছেন। বিএনএন কি করেছেন উনি? আমি বই তোকে দিল কিচ্ছু বুঝতে পারবি না, আমি বইয়ের পুরো পিডিএফ আছে আমার কাছে, আমি দিয়ে দেবো, তুই বিএনএন কিচ্ছু বুঝতে পারবি না। উনি একটা ছক দেখেছেন, এই এই হবে ছকে, এবার তুই বিচার কর কেন হবে। লজিকটা বুঝতে পারলি? এবার তুমি ঘাঁটো উনি কেন কেন করেছেন। এরা প্রত্যেকে বৃশ্চিক রাশির জাতক, আমি নিজে বৃশ্চিক রাশির জাতক। এরা কেন, এরা হচ্ছে রহস্যময় বিদ্যার পারদর্শী। এরা যখন কোনো জিনিস লিখে দিয়ে গেছে, যেটা উনি লিখে দিয়ে গেছে ওটা তুমি করে দেখো, তোমার ফল হবে। বেশি প্রশ্ন করতে যেও না, প্রশ্ন করতে গেলে ওনার ওই শিক্ষা। কেন পণ্ডিত রূপচাঁদ যোশী বিশাল বড় পণ্ডিত ছিলেন, পণ্ডিতজি বিশাল বড় পণ্ডিত ছিলেন এই ভাষার। ওনার আজকে যে থিওরি গুলো এত মানুষ অ্যাকসেপ্টেবল কেন, কেন লোকে লাল কিতাব আজকে নর্থ বেঙ্গল বলছি, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, মিডল ইন্ডিয়া পোর্শনে বেশি লাল কিতাবের থিওরি হয়। কেন অন্যান্য অ্যাস্ট্রোলজাররা লাল কিতাবেরই রেমেডি গুলো দেয়, এই রেমেডি গুলো ওদের কাছে নেই। সব থেকে বড় কথা, জেনারেল রেমেডি আর পার্টিকুলার রেমেডি এই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আমার জ্বর হয়েছে, এটা একটা জেনারেল রেমেডি, প্যারাসিটামল খেতে হবে। আমার ম্যালেরিয়া হয়েছে, আমার ডেঙ্গু হয়েছে, আমার অন্য কোনো জ্বর হয়েছে, তার রেমেডি কিন্তু আলাদা হয়। এইটাই পণ্ডিতজি বলে দিয়ে গেছেন ওনার বইতে। এবার বুঝতে পেরেছিস জিনিসটা?
যে ভাই এটা হলে এটা করে। ডাক্তাররা যখন ডাক্তারি শাস্ত্র তৈরি হয়েছে, এই রোগ হলে এই ওষুধ দেবে, কেন দেবে বলে গেছে? কেন দেবে, কি কারণে দেবে বলে গেছে যিনি আবিষ্কার করেছে? বলেছে আজ অব্দি কেউ? তোর জ্ঞান বুদ্ধিতে এবার তুই রিসার্চ কর, তবে তো কেউ তো বাধা দেয়নি। উনি কেন 7 নম্বর, 6 নম্বর, 12 নম্বর, 13 নম্বর মেষ রাশির ক্ষেত্রে বলে গেছে দোষগুলো থাকলে, এটা তোকে রিসার্চ করে বার করতে হবে। বাদ বাকি গুলো কেন বলেনি? 18টা রেমেডির মধ্যে কেন তোকে করতে হয় 12-13? না না, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যেমন কথার কথা, যে প্যারাসিটামলের কথা আপনি বলছেন, ঠিক আছে, ওর কিছু কিছু কেমিক্যাল কম্পোনেন্ট গুলো মিশালে এই জায়গাটা এইটা কিওর হবে, মানে এই জায়গাটায় উনি কি কোনো হিন্টস রেখে দেয়নি? উনি কোনো হিন্টস দিয়ে যাননি, হিন্টস তোকে বার করতে হবে। যেমন আমি তোকে বলে দিচ্ছি উনি কি বলতে চেয়েছেন। কালপুরুষ কুণ্ডলিতে মেষ হচ্ছে লগ্নের প্রধান, ঠিক আছে? মেষ লগ্ন হওয়া মানে লগ্নেশ বসে আছে ফার্স্ট হাউসে। 12টা হাউসের মধ্যে মেষের যেহেতু কারককে সূর্য, সে তো নিচস্থ অবস্থায় থাকবে এই মেষের ক্ষেত্রে। মেষ যদি কারোর লগ্ন হয়ে যায় তার সূর্য নিচস্থ অবস্থায় থেকে যাবে। 100%। একদম। আর 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 সূর্য যদি তার ফিফথ হাউসে, যদি সূর্য বুধের সাথে একটা কম্বিনেশন থাকে ফিফথ কম্বিনেশন হাউসে। করলে তার দৃষ্টি, তার অ্যাসপেক্ট, সূর্যেরও তো সপ্তম অ্যাসপেক্ট আছে। সূর্য এবার হ্যাঁ। দৃষ্টিটা যেটা দিচ্ছে সূর্যের ওপর পাপগ্রহের দৃষ্টি। আচ্ছা, না, ওর মানে ওর সূর্য যতই ভালো পজিশনে থাকুক না কেন, ওর খারাপ হবেই, তাই তো? অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে। দেখ, উনি পারমুটেশন কম্বিনেশন করে জিনিসগুলো বলেছেন, সব দেখে নিয়েছেন ওপর থেকে। দেখ, দ্বাদশ ঘরে মেষ রাশির ক্ষেত্রে বলেছে 6 নম্বর শুধু উপলব্ধি করতে, 6th হাউসের রেমেডি করতে বলেছে মেষ লগ্নের ক্ষেত্রে। 6th হাউসের রেমেডি কি বলেছে? 6 নম্বর রেমেডি বলা আছে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ কর, 43 দিন ধরে পাঠ করতে থাক, এমনি সেরে যাবে। এমনি মঙ্গলে মাঙ্গলিকের যে প্রবলেম আছে সেটা তার আস্তে আস্তে কমতে থাকবে। উনি কিন্তু আর কিচ্ছু বলেননি। বাদ বাকিয়ে কাউকে 3টে কাউকে 4টে কোন রেমেডি দিয়ে গেছে। এই জিনিসগুলোকে না সবার আগে বুঝতে হবে। কেন? উনি না ছন্দের ভেতরে অনেক রহস্য রেখে গেছেন। আর এখন পণ্ডিতজি বেঁচে নেই যে আমি কি ওনাকে এনকোয়ারি করবো, স্যার আপনি ওটা কেন লিখেছিলেন 6? বৃশ্চিক রাশির ক্ষেত্রে উনি বলেছেন 1, 9, 11। আমি যতটা নিজের লাইফে বুঝতে পেরেছি, 1, 9, 11 মানে হচ্ছে আমার নবম স্থান ফাঁকা, প্রথম স্থান ফাঁকা, এবং 11 হচ্ছে ইচ্ছা পূর্তির জায়গা। তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যস্থান নিম্ন, দ্বাদশে যার মঙ্গল আছে, ভালো করে বুঝবি এখানে। রেমেডির যে নাম্বারিংটা উনি করেছেন, এটার মধ্যে একটা সূত্র আছে, এটার মধ্যে একটা সূত্র উনি ঢুকিয়ে রেখেছেন। 1 নম্বরে উনি কি বলেছে? হনুমান চল্লিশা পাঠ করো, কারণ হনুমানজি কলিযুগের সব থেকে বড় দেবতা। কলা, কলাকে তাও আবার সোনার আংটি দিয়ে বাঁধিয়ে দাও না। আবার 11 নম্বরে গিয়ে উনি কি বলছেন? 11 নম্বরে বলছেন রূপার চুড়িতে লাল রং লাগিয়ে স্ত্রীকে পড়াও। তার মানে 3টে জিনিস এখানে কানেক্টেড হয়ে গেল। ভাগ্যস্থান জিরো, ধর্মস্থানও জিরো, ব্যয়স্থান প্রচুর। মঙ্গল যদি 12তম হাউসে বসে তার মানে তো আমার ব্যয় বাড়িয়ে দেবে। প্রথম হাউস ব্যয় যদি বেড়ে যায় তুমি নিজে পাগলা হয়ে যাবে, হবে তো? নাকি মানে নর্মাল থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। তো ওনার এই জিনিসগুলোকে তোকে না একটু পড়াশোনা করেই ডিকোড করতে হবে। আমার কাজ ছিল তোদেরকে এইটা বলে দেওয়া যে মঙ্গল কোথায় আছে, মাঙ্গলিক হলে সেই মঙ্গলের কি রেমেডি লোককে দিবি। সবার জন্য এক রেমেডি হবে না। প্রথম কথা তার লগ্ন কি আছে দেখতে হবে, আর কোন হাউসে বসে। যে হাউসে বসে আছে তার মাঙ্গলিক দোষের ম্যালিফিক এফেক্ট আছে, এইটা এগুলো করতে হবে। হুম। আর একটা প্রশ্ন ছিল, বলছি স্টোনের ক্ষেত্রে, ঠিক আছে, বলছি কারা জোড়া মুক্ত, জোড়া পলায় এগুলো পরে? যাদের জ্যোতিষীরা বেশি টাকা খাওয়ার ইচ্ছা থাকে তারা জোড়া মুক্ত, জোড়া যে কোনো জিনিস দেয়। মানে কিরকম বলুন তো, একই একটা রিং এর ওপর একটা দুটো? রিং এর মধ্যে ডবল মুক্ত দিয়ে দিল, একটা রিং এর মধ্যেই ডবল পলা দিয়ে দিল, আমার দেখা আছে। মানে ওটা ওটা কি মানে ভালো পাওয়ার পাবে নাকি? তোকে এবার একটা কথা বলি, স্টোন যদি অরিজিনাল হয়
স্টোনটা তো তোর বাহ্যিক এলিমেন্ট। আমি ডবল দিলে কি বেশি হবে কি বিলো দিব? আমি তোকে যদি তিনটে, তোর বাবার পয়সা বিশাল আছে, আমি তোকে তিনটে হিরে পরিয়ে দিলাম একই আমলে, কাজটা কি দুজন মিলে এক্সট্রা দিয়ে দেবে, না সুদের কাজ ও লেজদের একটারই কাজ হবে? না, ওদের তো একটা কিছু লজিক আছে। ওদের কোনো লজিক নেই, ওদের লজিক একটাই, মাল কামানো। ওদের একটাই লজিক, মাল কামানো। ঠিক আছে, তাহলে 500 দিতে কাজ হচ্ছে না, 10 রতির একটা দিই। 5 দুটো রতির দিচ্ছি, তো আমি একটা 10 দিতে দেবো, তো তাতে তো আমার মানে ক্ষতি কিছু হচ্ছে তুই না। এখনো বুঝতে পারলি না, একটা পাথরের কাটিং করা 5 রতিতে যা খরচা পড়বে, 10 রতি দিলে তার থেকে অনেক কম খরচা পড়বে, কাটিং এর কস্টিংটা তো একই। আমি 5 রতির বদলে যদি দুটো পাথর দিই, আমি যেখানে 50,000 টাকা ইনকাম করবো, আমি যদি একটা পাথর দিই 10 রতির, আমি সেখানে 25,000 টাকা ইনকাম করবো। এবার না, বুঝতে কে পারলি? বলেছে আপনাকে? তো পার রতি করে তো ওরা 500-700 টাকা করে নেয়, তাহলে আপনার 10 রতির দাম 6,000-7,000 টাকা হচ্ছে না? তুই কথা এখনো বুঝতে পারিসনি। 10 রতির দাম 6,000-7,000 হচ্ছে। তুই শুধুমাত্র এই 500-700 টাকার কোন পাথর পাবি? আরে আগে পাওয়া যেত, আগে আগে পাওয়া যেত, আগের কথা বলছে, আমি যখন পড়েছিলাম কোন তখন কথা পাথর বলছে। পাওয়া যায়? তিনটে পাথর পাওয়া গোমেদ। যায়। চুনি পাওয়া যায় না, নাম্বার ওয়ান। পোকরাজ পাওয়া গোমেদ পাওয়া যায় যায়। না, নীলা পাওয়া যায় না। এই তিনটে জিনিস পাওয়া যায়। আর এই তিনটে এত মারাত্মক জিনিস, নীলা শনিকে দেখে, রাহুকে দেখে, কেতুকে দেখে, বৃহস্পতি চন্দ্রকে দেখে পোকরাজে, ঠিক আছে? আর রুদ্র হুম। নিজের সাথে চন্দ্রকেও দেখে নেয়, মঙ্গলকেও দেখে নেয়। স্টোনের ধারণাটা আলাদা। কাল কিতাবে কোথাও স্টোনের কোনো ডিটেলস লেখা নেই। কাল কিতাবে শুধু না। যে এই কাজগুলো তোমায় করতে হবে। তবে একটা সূত্রে দেখেছিস, খুব কম জায়গায় লেখা আছে যে তুমি এই স্টোনটা পড়বে বা এই ধাতুটা পড়বে। কোনো জায়গায় কিন্তু এমন কোনো জিনিস লেখা নেই যে মানে কোনো রকম করবে, মানে কোনো রকম অন্য কোনো জিনিস নিয়ে, স্টোন ব্যতীত কার্মিক রেমেডি যেগুলো, ওইগুলোর উপরেই কাজ করবে। বুঝে গেছে? বুঝে গেছে? হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। এটার মধ্যে 99টা আছে নর্মাল কর্মিক রেমেডি। দেখ জিৎ, একটা জিনিস তোকে বলছি, অনন্ত যে ওই পড়তে হবে, না পড়লে বুঝতে পারবি না। হ্যাঁ, আমি সবই দেখেছি, আপনি যেগুলো বলছেন সেগুলো ঠিক কথা, কিন্তু আমার কাছে কথা হচ্ছে, তাহলে দুটো 500টি আলাদা আলাদা নিলাম, তাহলে আমার তো 7-14 হাজার টাকা পড়লো, তো আমি যদি আর কাটিং এর 10 পয়সাটা, একসাথে নিই। কাটিং এর পয়সাটা, ও, কারিং এর পয়সা আলাদা নাকি? কাটিং এর পয়সা আলাদা নয়? একটা পাথরকে যখন দুটো ভাগে কাটবে, তখন তার কাটিং কস্টটা তো এনমেন হবে। তুই একটা 10 গ্রামের দুল বানাবি, তার একটা মজুরি পড়ে তো, পড়বে কি পড়বে না? হ্যাঁ, আর তুই হ্যাঁ, পাথর পড়বে। করে দুবার দুল বানাবি, দুটোর মধ্যেও থাকে তো, প্রথম থেকে কেটে বানাতে হচ্ছে তো। ও আচ্ছা, 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 ও কাটিং এর কস্টিং নিয়ে নেবে, আচ্ছা। তোর হয়তো পাথরটার দাম 4,000 টাকা, তোর থেকে নিল 15,000 টাকা। স্টোন ব্যবসায় লাভ করবে, তা জ্যোতিষী সেখান থেকে কি করে কাটমানি খাবে? জ্যোতিষীর ওখান থেকেই কাটবে নিতে পারে। দুটো পাথর দিয়েছে, দাম 1,000, 1,000, 2,000 টাকা, দিয়ে দিলে তোকে এটা 8,000, 8,000, 16,000 টাকা লাগবে আপনার। তুই কোন সব পাথর দেখতে গেছিলি? কোন সব পাথর তুই দেখতে গেছিলি? সেটা। বড় বড় জ্যোতিষী আজ অব্দি করেছে? যত লাইফে বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, বড় বড় জ্যোতিষার পুরোহিত আছে, করেছে যে আপনাকে একটা পাথরের দুটো ভাগে ভাগ করে পড়তে হবে? না, কিন্তু আমি অনেকের হাতে দেখেছি, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। তোর হাতেও আমি অনেকের দেখেছি। হাতে ওই জায়গাটা কোবরাজ করে নে। আগেরটা তুই যাতে দিয়ে কিনেছিস, পরেরটা আরো বেশি দিয়ে কিনতে হবে, দাম বেড়ে গেছে। কাজ ওই একটাই হবে, বডির ওজন। পাথর পড়ার আগে হচ্ছে বডির ওজন কত আছে। যতটা তোর বডির ওজন বেরোবে, মনে কর কারো 70 কেজি বেরোলো, মানে 7 রতি পড়তেই হবে, এর নিচে পড়া চলবে না, না। হাতের না, বেশি। এটা কিন্তু আমি জানতাম না, এটা কিন্তু আমি জানতাম না যে বডি ওয়েট অনুযায়ী সবকিছু। আর
সবাই তো বলে চার পাঁচ চার পাঁচ সতি পড়লেই হয়, মানে এটা আমি আগে আপনার কাছে মুখে শুনেছি, সবাই জিজ্ঞাসা করার পরে চার পাঁচ সতি পড়লেই হয়ে যায় মোটামুটি, সবাই এটাই বলে আমি শুনেছি। তারপরে অনেকে বলে যে যার প্রবলেম বেশি তাকে বেশি পড়তে হয়, যার প্রবলেম কম তাকে নাকি কম পড়তে হয়। মানে এই ধারণাটা মানে সম্পূর্ণ এতে আলাদা। সাইন্টিফিক মানে এটা কি আছে? একটা তো সাইন্টিফিক কোনো কজ থাকবে যে আমার পড়তে হয়, আমি এই কারণে পড়ছি। আমার একটা নীলাতেও যা কাজ হবে, দুটো নীলা পড়লেও সেমই কাজ হবে, কিন্তু চার রতি নীলাতে আমার কাজ হবে না। বেয়ার মিনিমাম জেমোলজির সূত্র বলছে 5 ক্যারেট, মানে 5.5 রতির উপরেই কোনো জিনিস তোমাকে পড়তে হবে, কোনো পাথর। যদি কাজ পেতে যাও পাথর থেকে, 5.5 রতি তোমায় পড়তে হবে। 5 ক্যারেটের নিচে কাউকে কোনো, যদি পাথর দেওয়া হয়, কোনো কাজে লাগবে না। বোঝা গেল? অনন্তর কোনো হ্যাঁ হ্যাঁ অস্তিত্ব হ্যাঁ, আছে? অনন্ত ধর্মের সাড়ে নেই, সাতশো বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। ও ও, বেরিয়েও চলে গেল, বাহ, খুব ভালো। ঠিক আছে, এই নোটস গুলো আমি দিয়ে দিচ্ছি জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক তুই আছে। তুই তাহলে এটা পড়, বুঝলি? নোটস গুলো দিয়ে আচ্ছা দিচ্ছি, হ্যাঁ। নোটস গুলো অনেক ইম্পর্টেন্ট, তোর যা যা কোশ্চেন আছে একটা খাতায় লিখবি, লিখে কোশ্চেনটা আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবি, আমরা তাহলে উত্তর লিখে হ্যাঁ, নেবো। ওটাই ভাবছি করবো, এবার থেকে তাই করবো, লিখে পাঠিয়ে দেবো ছবি তুলে। হয় তোকে আমি লিখে অ্যান্সার ঠিক, করে দেবো, আর নয় তোকে আমি রেকর্ডে, হ্যাঁ সেটাই। ঠিক আছে, ঠিক আছে। হুম। কারণ ওর দরকার ছিল নোটসটা, নোটস পেয়ে গেছে, হয়ে গেল গল্প। চল, ঠিক আছে। হুম হুম হুম।